বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এলএন স্কিনোট থেকে 22 নাম্বার রেমেডি আর্জেন্টাম মেটালিকাম নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে আমাদের এলএন স্কিনোট ফাইলটি দেখতে পাচ্ছেন। আমি এর টপ পেজে টাচ করার পর ইন্ডেক্স চলে আসলো। আমরা ইন্ডেক্স থেকে স্ক্রল করে আমাদের কাঙ্ক্ষিত রেমেডিতে চলে যাব, আর্জেন্টাম মেটালিকাম। আপনারা দেখতে পাচ্ছেন 22 নাম্বার রেমেডি। 22 নাম্বার রেমেডিতে টাচ করলাম, রেমেডি চলে আসলো। আর্জেন্টাম মেটালিকাম সংক্ষিপ্ত নাম দেখতে পাচ্ছেন, ARGMET। আর্জেন্টাম মেটো বলা হয়। কমন নেম দি মেটাল। আর সায়েন্টিফিক নেম পিওর সিলভার। তাহলে কমন নেমটা হলো দি মেটাল, তাহলে এটা মেটাল থেকে তৈরি করা হয়, বোঝা যাচ্ছে আর্জেন্টাম মেটালিকাম। এটা নরেন্দ্রনাথ স্যারের 4 কথা হলো। নরেন্দ্রনাথ স্যারের প্রথম কথা, বুকের মধ্যে দারুণ দুর্বলতা। বুকের মধ্যে কোথায় দুর্বলতা? বুকের মধ্যে দুর্বলতা। কেমন দুর্বলতা? দারুণ দুর্বলতা। তাহলে বুকের মধ্যে দারুণ দুর্বলতা মানে অনেক দুর্বল, তার বুকটা অনেক দুর্বল লাগে। দ্বিতীয় কথা, স্বরভঙ্গ দোষ। স্বরভঙ্গ দোষটা হলো কণ্ঠটা অনেক সময় সাউন্ড হারিয়ে ফেলে, কথা বেশি জুড়ে বলতে পারে না, অনেক সময় বেশি কথা বললে বা সর্দি লাগলে এরকম হয়। স্বরভঙ্গ দোষ মানে তার এটা মাঝে মাঝে হয়, এরকম বোঝা যাচ্ছে যে স্বরভঙ্গ হয়। তৃতীয় কথা, বাম ডিম্বকোষের ব্যথা ও জরায়ুর শিথিলতা। তাহলে তার বা লেফট ওভারিতে ব্যথা এবং জরায়ুর ইউটেরাসে প্রলাপ, যেটা ইউটেরাস শিথিল হয়ে যায়, ইউটেরাসে জরায়ুর শিথিলতা এবং বাম ডিম্বকোষের ব্যথা, এটা ফিমেল জেনিটালিয়ার লক্ষণ। চতুর্থ কথা, অতিরিক্ত শুক্রক্ষয় বা মানসিক পরিশ্রম বশত স্নায়বিক দুর্বলতা। তার একটা স্নায়বিক দুর্বলতা রয়েছে, সেটা কি জন্য? অতিরিক্ত দুটি কাজ করার কারণে তার স্নায়বিক দুর্বলতা। অতিরিক্ত কি করেছিল? সে শুক্রক্ষয় করেছিল। শুক্রক্ষয় মানে বীর্য ক্ষয়। অতিরিক্ত বীর্য সে ক্ষয় করেছিল। আবার অথবা কি মানসিক পরিশ্রম, চিন্তা ভাবনা, টেনশন, দুশ্চিন্তা, হ্যাঁ, এগুলো। অতিরিক্ত সে দুটা কাজ করেছিল, অতিরিক্ত শুক্রক্ষয় এবং অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে যদি স্নায়বিকভাবে সে দুর্বল হয়ে যায়। মূল কথাটা হলো স্নায়বিক দুর্বলতা। আমরা নরেন্দ্রনাথ স্যারের 4 কথাটা দেখলাম। আমরা প্রত্যেকটি রেমেডির প্রথমে আপনারা জানেন যে নরেন্দ্রনাথ স্যারের 4 কথাগুলো রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ বিধায়। আমরা এখন এলএন স্কিনোটে চলে যাচ্ছি। আপনারা মডালিটি দেখতে পাচ্ছেন। মডালিটিতে এখানে এমুলেশন নেই, শুধু অ্যাগ্রাভেশন রয়েছে। অ্যাগ্রাভেশনে আমরা দেখতে পাচ্ছি রাইডিং ইন এ ক্যারিয়েজ। তাহলে গাড়িতে চললে, রাইড মানে চড়া, গাড়িতে চললে তার অ্যাগ্রাভেশন হয়। রাইডিং ইন এ ক্যারিয়েজ, গাড়িতে চলে অ্যাগ্রাভেশন হয়। এটা কোকুলাসের সাথে, কোকুলাস ইন্ডিকার সাথে এটা আমাদের আর্জেন্টাম মেটালিকামের পার্থক্য করতে হবে। গাড়িতে চললে অ্যাগ্রাভেশন হয়, তাহলে দুইটা রেমেডিতে রয়েছে। কোন দুইটা? আর্জেন্টাম মেট এবং কোকুলাস ইন্ডিকা। গাড়িতে চললে অ্যাগ্রাভেশন হয়, এই দুইটা রেমেডি আমাদের পার্থক্য করতে হবে, আর্জেন্টাম মেটালিকাম, কোকুলাস ইন্ডিকা। তারপর হোয়েন টাচড অর প্রেসড আপন, স্পর্শ করলে, হোয়েন যখন, টাচড, টাচ মানে স্পর্শ করা, প্রেস মানে চাপ দেওয়া। যদি স্পর্শ করা হয় বা চাপ দেওয়া হয়, চাপ দিলে, হাত দিয়ে চাপ দেওয়া বা স্পর্শ করলে বা কোনো কিছু দিয়ে চাপ দিলে বা স্পর্শ করলে তার অ্যাগ্রাভেশন হয়। তারপর টকিং, কথা বললে, টকিং, সিঙ্গিং, রিডিং অ্যালাউড, মানে সব কিছু এগুলো অ্যালাউড মানে উচ্চ স্বরে যদি এগুলো করে। উচ্চ স্বরে কি কি করলে? কথা বললে, গান করলে, পড়াশোনা করলে তার অ্যাগ্রাভেশন হয়। উচ্চস্বরে কথা বললে, গান গাইলে এবং পড়াশোনা করলে, কথা বলা, গান গাওয়া, পড়াশোনা করা, এগুলো যদি উচ্চস্বরে করে, তাহলে লাউডলি যদি করে, তাহলে আমরা মডালিটিটা দেখতে পারলাম। আর্জেন্টাম মেটালিকাম রেমেডিটি আমরা এলএন স্কিনোট থেকে পড়ছি। মডালিটিটা আপনারা দেখলেন। মডালিটিতে অ্যাগ্রাভেশন রয়েছে, এমুলেশন নেই। আমাদের কম্বাইন্ড মেট রেমেডিকা যেটা তৈরি করব ইনশাল্লাহ, সেটার কাজও চলমান। সেখানে আমরা এই মডালিটিগুলো সে অন্যান্য মেট রেমেডিকা থেকে এনে আমরা
এগুলো আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো স্যার মডালিটির এখানে কি কোকুলাস ইন্ডিকার সাথে আর্জেন্টাম মেটাল পার্থক্য করবে নাকি সামনের দিকে এগিয়ে যাবো স্যার? এগিয়ে যান স্যার, এগিয়ে যান। তাহলে আমরা আর্জেন্টাম মেটালিকামের কনস্টিটিউশনে চলে যাচ্ছি। কনস্টিটিউশনে দেখতে পাচ্ছেন এখানে কনস্টিটিউশনাল ইফেক্টস অফ অনানিজম। অনানিজমটা মাস্টারবেশনের সিনোনিম, প্রতিশব্দ। মাস্টারবেশন মানে মাস্টারবেশন এবং অনানিজম একই অর্থ, হস্তমৈথুন। হস্তমৈথুনের ধাতুগত কুফল, হস্তমৈথুন করার কুফল। হস্তমৈথুন কুফলটা যখন ধাতুগত লক্ষণে পরিণত হয়, কনস্টিটিউশনাল ইফেক্টস অফ অনানিজম অর মাস্টারবেশন। তাহলে হস্তমৈথুনের কুফলে যদি রোগের উৎপত্তি হয়। টল, দিন, ইরিটেবল পারসন। তাহলে পারসনটা কেমন থাকবে? টল মানে লম্বা, দিন মানে পাতলা, ইরিটেবল মানে খিটখিটে। তাহলে লোকটা কেমন থাকবে? লম্বা, পাতলা, খিটখিটে থাকবে। এটা তার কনস্টিটিউশন এন্ড অ্যাপিয়ারেন্স, তার ধাতুগত এবং বাহ্যিক যে একটা বৈশিষ্ট্য। তার শারীরিক লক্ষণটা কেমন থাকবে? আমরা তার দেখলাম যে সে মাস্টারবেশনের কুফল থাকবে, লম্বা, পাতলা এবং খিটখিটে থাকবে। তো যে মাস্টারবেশনের যেহেতু তার এটা মাস্টারবেশন করলে কিন্তু এই লক্ষণগুলো চলে আসে, স্মৃতিশক্তি দুর্বলতা, এরপরে এই যে মানে খিটখিটে মেজাজ এগুলো হয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কনস্টিটিউশনটা দেখতে পারলাম, এখানে কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম ছিল না, মডালিটিতেও ছিল না, কনস্টিটিউশনে ছিল না। ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি আমরা। ফিজিক্যাল জেনারেল দেখতে পাচ্ছেন এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি। একটু বড় করা যাবে? হ্যাঁ, একটু বড় করা যাবে, একটু বড়। আপনার ল্যান্ডস্কেপে, মোবাইলটাকে ল্যান্ডস্কেপে করে নেবেন, তাহলে একটু বড় আপনাদের দেখতে সুবিধা হবে, বড় বড় দেখা যাবে। ফিজিক্যাল জেনারেলে আমরা আগে দেখলাম কনস্টিটিউশনাল ইফেক্টস অফ অনানিজমটা দেখলাম, এখন আবার মার্কারির যে অ্যাবিউস অফ মার্কারি, এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি, পারদের অপব্যবহারের কুফল। পারদের অপব্যবহারের কুফল এটা সম্পর্কে আমি কোথাও বইয়ে পড়িনি। এটা এমনি ফুটপাতের যে অনেক সময় যারা এই যৌন রোগের কথা বলে মানুষকে এই পারদ খাইয়ে দেয়, অনেক সময় বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে, কবুতরের সাথে, চড়ুই পাখির সাথে, তারপর অনেক সময় ক্ষতিকর প্রভাব ফেলে মানুষের জীবনে। তো এটা এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি, মার্কারির অপব্যবহারের কারণে যদি তার রোগের উৎপত্তি হয়, পারদের অপব্যবহারের থেকে। এফেক্টস দি কার্টিলেক্স, dorsal ears, nose, Eustachian structures entering into joints. তাহলে effects the cartilages, নাক, কান, Eustachian টানেলের কার্টিলেজ ও পায়ের টার্সাল কার্টিলেজ আক্রান্ত হয়। সন্ধিগুলোর ভেতরে কাঠামো আক্রান্ত হয়। স্ট্রাকচার মানে কাঠামো, এন্টারিং ইনটু জয়েন্ট, জয়েন্টের ভিতরে যে সন্ধিগুলো রয়েছে সেগুলো আক্রান্ত হয়। স্ট্রাকচার এন্টারিং ইনটু জয়েন্ট। তাহলে তার নাক, কান, ইউস্টেশিয়ান টানেলের কার্টিলেজ ও পায়ের টার্সাল কার্টিলেজ আক্রান্ত হয় এবং সন্ধিগুলোর ভেতরের কাঠামো আক্রান্ত হয়। আমরা আমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বো, আমরা এগুলো মেডিকেল টার্মগুলো তখন আমরা একবারে সলভ করে যাব। এখন আপাতত আমরা 107টা রেমেডি আমরা এক নজর দেখি, তারপর আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন পড়বো তো আমরা মেডিকেল টার্মগুলো সেইভাবে আমরা আগে থেকে রেডি রাখবো, আমরা এগুলোর পাশাপাশি পরিচিত থাকবো। তো এখানে আমরা দেখলাম যে তার নাক, কান, ইউস্টেশিয়ান টানেলের কার্টিলেজ ও পায়ের টার্সাল কার্টিলেজটা আক্রান্ত হয় এবং যে সন্ধিগুলো, জয়েন্টগুলো, সেগুলোর ভেতরের যে কাঠামো, সন্ধির ভেতরে যে কাঠামো থাকে জয়েন্টের ভেতরে, সেগুলো আক্রান্ত হয়। তো জয়েন্টের সমস্যা হলে কারো আমরা এটা দেখতে পারবো এই মেডিসিনটা। তো আমরা এখানেও কোনো পার্থক্য করার কথা বলা হয়নি, আর ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটমও নেই। তো আমরা নোজ চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা আর্জেন্টাম মেটালিকাম রেমেডি এসিয়ার অ্যান্সারের বই থেকে পড়ছি। নোজ চ্যাপ্টার হচ্ছে এক্সাস্টিং ফ্লুয়েন্ট কোরাইজা উইথ স্নিজিং। তো এক্সাস্টিং কথাটা মানে দুর্বল, খুবই দুর্বল, এবং ফ্লুয়েন্ট কোরাইজা মানে প্রবাহমান যে সর্দিটা, উইথ স্নিজিং হাঁচি সহ তার একটা তরল সর্দি, তরল যেটা গড়িয়ে পড়ে, ফ্লুয়েন্ট ফ্লো হয়, ফ্লুয়েন্ট
তা খুবই দুর্বল, এই নাকের সমস্যার মধ্যে বলা হচ্ছে যে সে খুব দুর্বল থাকে এবং হাঁচি সহ তরল সর্দি ঝরলে, হাঁচির সাথে তরল সর্দি যদি ঝরে এবং সে খুব দুর্বলতার সাথে এটা থাকবে, হাঁচিও থাকবে, তরল সর্দিও ঝরবে এবং সে খুব দুর্বল থাকবে। হর্সেননেস অফ প্রফেশনাল সিঙ্গার্স, পাবলিক স্পিকার্স। তাহলে এই যে স্বরভঙ্গ, আমরা নন্দনাথ স্যারের বইয়ে পড়েছি, নন্দনাথ স্যার কি বলছেন যে একটা স্বরভঙ্গের একটা তার প্রবণতা রয়েছে, স্বরভঙ্গ দোষ হয়, তার স্বরভঙ্গ হয়। তো এটার কথা এখানে বলছে যে এটা নাকের মধ্যে নিয়ে এসেছে স্যার, যে হর্সেননেস অফ প্রফেশনাল সিঙ্গার। যারা আমরা অনেকে গান গাই, আমরা প্রফেশনাল না, আমরা বাথরুমে গাই, এখানে সেখানে মনের মধ্যে আনন্দ লাগলে আমরা হঠাৎ গিয়ে উঠি। তো যারা প্রফেশনাল সিঙ্গার, যাদের গান গাওয়াটা যাদের পেশা, তাদের যদি স্বরভঙ্গ হয়, এবং পাবলিক স্পিকার যারা জনগণকে বিভিন্ন বক্তব্য দেয়, বিভিন্ন যারা ওয়াজ মাহফিল করে, যারা রাজনৈতিক নেতা বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দেয়, পাবলিক স্পিকার, পাবলিকের সামনে বিভিন্ন বক্তব্য দেয়, এসব বক্তাদের বা গায়কদের, পেশাদার গায়কদের যদি স্বরভঙ্গ হয়, পেশাদার গায়ক যারা গান গায় এবং যারা পাবলিক প্লেসে বিভিন্ন বক্তব্য দেয়, পাবলিক স্পিকার, তাদের যদি স্বরভঙ্গ হয়, এই দুই ধরনের ব্যক্তিদের যদি স্বরভঙ্গ হয়, তাহলে আমরা এই তিনটা রেমেডি, আর্জেন্টা মেটালিকাম, এলুমিনা, অরাম ট্রিফাইলাম। টোটাল লস অফ ভয়েস উইথ প্রফেশনাল সিংস। তাহলে এখানেও মনে হয় সিংস দ্বারা সিঙ্গারই বোঝাচ্ছে। সিঙ্গার স্যার, সিঙ্গার হবে স্যার। এটা কি স্যার বানানটা ভুল হলো কি না স্যার? জি, ওটা প্রফেশনাল যারা সিঙ্গার আছে তাদের সম্পূর্ণ যে স্বর লোপ পায় সেটা বোঝাইছে, সিঙ্গার হবে। জি স্যার, আমি কি অন্য কোনো এলএস কিনুটের যে আরো আগের ভার্সন রয়েছে সেগুলো তো দেখবো নাকি এগিয়ে যাবো স্যার? এগিয়ে যান স্যার, এখানে সিঙ্গার হবে স্যার। তারপর পেশাদার গায়কদের সম্পূর্ণ স্বর লুপ যদি হয়, একবারে মানে কোনো সাউন্ড নেই, সম্পূর্ণ স্বর লুপ, টোটাল লস অফ ভয়েস, কোনো তার মানে সাউন্ড হয় না, কথা বলার কোনো শব্দ হয় না, তাহলে যদি প্রফেশনাল গায়কদের যদি এরকম একবারে স্বর লুপ পায়, সেক্ষেত্রে আমরা এটা দেখব। থ্রট অ্যান্ড লেরিংস ফিল রো অর সোর অন সোলোইং অর কফিং। তাহলে থ্রট অ্যান্ড লেরিংস এই দুইটা জিনিস, তার এই যে গলা এবং ষড়যন্ত্র, থ্রট গলা এবং লেরিংস মানে ষড়যন্ত্র, এটা কেমন বোধ করে, ফিল মানে সে কেমন বোধ করে, রো অর সোর মানে সেটা এরূপ তার যে হেজে গেছে বা ঘায়ের মতো, রো অর সোর মানে সে এরূপ অনুভব করে, কোথায়, গলা এবং তার ষড়যন্ত্রে। কিরকম বোধ করে, হেজে গেছে এবং ঘায়ের মতো হয়ে গেছে এরকম অনুভব করে। কখন অনুভব করে? সোলোইং অর কফিং। সোলোইং মানে ঢুক গিলা এবং কফিং মানে কাশি। ঢুক গিললে বা কাশি দিলে তার মনে হয়, কি মনে হয়, গলার মধ্যে বা ষড়যন্ত্রের মধ্যে ঘা হয়ে গেছে, এরকম একটা অনুভূতি, হেজে গেছে বা ঘা হয়ে গেছে। কখন? ঢুক গেলার সময় বা কাশি দিলে তার এটা মনে হয়, ঢুক গিলে বা কাশি দিলে মনে হয় গলায় বা ষড়যন্ত্রে তার ঘা হয়েছে বা হেজে গেছে। তারপর একটা সেকেন্ড গ্রেড সিম্পটম আমরা পেলাম এখানে, লাফিং এক্সাইটস কফ, হাসিতে কাশির উপক্রম, মানে হাসি দিলে তার কাশি হয়, হাসলে তার কাশি আসে। লাফিং এক্সাইটস কফ, হাসিতে কাশির উপক্রম হয়। এটা ড্রসেরা, ফসফরাস এবং স্টেনাম মেটালিকামে রয়েছে। and produces profuse mucus in larynx, এবং ষড়যন্ত্রে প্রচুর শ্লেষ্মা জমে, যে হাসি দিলে তার হাসলে সমস্যা হয়, হাসি দিলে কি হয়, লাফিং মানে লাফিং এক্সাইটস কফ, হাসি দিলে কাশি হয়, এবং এই তার যে কোথায়, লেরিংসের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে তার প্রফিউস মিউকাস উৎপন্ন হয়। ষড়যন্ত্রের মধ্যে যে হাসলে এটা হয়, হাসলে কাশি হয় এবং ষড়যন্ত্রের মধ্যে অনেক শ্লেষ্মা এসে জমা হয়, প্রচুর শ্লেষ্মা জমা হয়। কি করলে এটা? হাসি দিলে, হাসলে তার কাশিও হয়, আর কি হয়, ষড়যন্ত্রের মধ্যে শ্লেষ্মা এসে জমা হয়, অনেক, প্রচুর, প্রফিউস।
তো এখানে ড্রসেরা, ফসফরাস, স্টেনাম মেটালিকাম, কাশি দিলে কাশির উপক্রম হয়। এটা টোটাল তাহলে 4টা রেমেডিতে রয়েছে আর্জেন্টা মেটালিকাম সহ। তারপর হোয়েন রিডিং অ্যালাউড হ্যাজ টু হ্যাম অ্যান্ড হাউ। হোয়েন রিডিং অ্যালাউড, যখন উচ্চ স্বরে পড়ে সে, হ্যাজ টু হ্যাম অ্যান্ড হাউ, উচ্চ স্বরে পড়াশোনা করলে গলা খাকারি দিতে হয় এবং খক খক করে কাশতে হয়। কখন? হোয়েন রিডিং অ্যালাউড, জুড়ে, লাউডলি যখন সে পড়াশোনা করে উচ্চ স্বরে, তখন তার কি করতে হয়? গলা খাকারি দিতে হয় এবং খক খক করে কাশতে হয়। কফ উইথ ইজি, এখানে চলে আসছি। তারপর কফ উইথ ইজি এক্সপেক্টোরেশন অফ জিলেটিনাস, বিসজিক্ট মিউকাস লুকিং লাইক বয়েলড স্টার্চ। তাহলে এখানে বলা হচ্ছে যখন সে উচ্চ স্বরে পড়াশোনা করে তখন কি করতে হয়? উচ্চ স্বরে পড়াশোনা করতে গেলে তার গলা খাকারি দিতে হয় এবং খক খক করে কাশতে হয়, উচ্চ স্বরে পড়তে পারে না সে। এবং তার কফ উইথ ইজি এক্সপেক্টোরেশন অফ গ্যালাটিনাস, কাশিতে সহজেই সাদা চটচটে আঠার মতো শ্লেষ্মা উঠে। ইজি এক্সপেক্টোরেশন হয়, সহজেই কাশি দিলে সহজেই তার এই যে গ্যালাটিনাস হয়, ইজি এক্সপেক্টোরেশন অফ গ্যালাটিনাস, যে তার যে কাশি দিলে সহজেই যে চটচটে আঠার মতো শ্লেষ্মা উঠে তার। আর এটা ভিজিট মিউকাস এবং চটচটে আঠা যেটা বলা হচ্ছে, কাশি দিলে সাদা চটচটে আঠার মতো শ্লেষ্মা। সাদা চটচটে কাশি দিলে কি হয়? সাদা চটচটে আঠালু শ্লেষ্মা উঠে এবং দেখতে এটা কেমন মনে হয়? লুকিং লাইক, কেমন এটা? বয়েলড স্টার্চ, সিদ্ধ মারের মতো, সিদ্ধ ভাতের মারের মতো। লুকিং লাইক, কেমন লুকিং লাইক? বয়েলড মানে সিদ্ধ, স্টার্চ সিদ্ধ মারের মতো। তো আমরা এখানে যে লাফিং এক্সাইটস কফ, কাশি দিলে হাসির উপক্রম হয়, হাসলে হাসতে গেলে কাশি চলে আসে, হাসিতে কাশির উপক্রম, হাসি দিলে কাশি আসে। এটা তাহলে অ্যারজেন্টাম মেটালিকাম, ড্রসেরা, ফসফরাস এবং স্টেনাম মেটালিকাম, এগুলো আমরা এই 4টা রেমেডিতে পার্থক্য করব। তারপর আমরা এখানে আর পার্থক্যের কথা ছিল না, ওটা সেকেন্ড গ্রেড সিমটম হিসেবে রয়েছে। গ্রেট উইকনেস অফ দি চেস্ট, এটাও এখানে সেকেন্ড গ্রেড সিমটম। তাহলে বুকের ভীষণ দুর্বলতা, আমরা এই কথাটা আমরা কোথায় পড়েছি? আর আগেও পড়েছি। বুকের মধ্যে দারুণ দুর্বলতা, কে বলেছেন? আমাদের নরেন্দ্রনাথ স্যার বলেছেন। বুকের মধ্যে যদি দারুণ দুর্বলতা অনুভব করে, এটার কথা এখানে নোজ চ্যাপ্টারে কেন এগুলো নিয়ে আসলেন আমি বুঝতে পারছি না, যে নোজ চ্যাপ্টারের আন্ডারে এগুলো রয়েছে। তো গ্রেট উইকনেস অফ দি চেস্ট, বুকের মধ্যে সে দারুণ দুর্বলতা অনুভব করে, এটা সেকেন্ড গ্রেড সিম্পটম। বুকে ভীষণ দুর্বলতা, বাম দিকে বেশি, মানে এটা নাকের, বুঝতে পেরেছি, মানে তার সর্দির বা নাকের যে সমস্যার সাথে এটা থাকবে, সর্দি বা নাকের যে কোনো, যেহেতু নোজ চ্যাপ্টার রয়েছে। গ্রেট উইকনেস অফ দি চেস্ট ওর্স্ট লেফট সাইড, স্টেনাম মেটালিকামে রয়েছে যে গ্রেট উইকনেস অফ দি চেস্ট, বুকের দারুণ দুর্বলতা তার বুকের মধ্যে। গ্রেট উইকনেস, শুধু উইকনেস না, দারুণ দুর্বলতা কোথায়? বুকে। আর ওর্স লেফট সাইড, তাহলে এই যে বুকের মধ্যে দারুণ দুর্বলতাটা, তাহলে সবচেয়ে বেশি খারাপ লাগে কোন সাইডে? বুকে তো দুর্বলতা বুঝলাম সারা বুকে, কিন্তু ওর্স লেফট সাইড, বাম দিকটা তার বেশি খারাপ হয়, বাম দিকে বেশি। ওর্স, ওর্স কোথা থেকে আসলো? ব্যাড, ওর্স, ওর্স্ট। ব্যাড যে একটা অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ হলো ওর্স, আর সুপারলেটিভ হলো ওর্স্ট। ব্যাড, ওর্স, ওর্স্ট। তাহলে কম্পারেটিভলি তার তুলনামূলকভাবে বাম দিকটা বেশি, এরকম বোঝাচ্ছে যে কম্পারেটিভলি সারা বুকের মধ্যে বাম দিকটাতে একটু বেশি তার, যে সে দুর্বলতা ভোগ করে, অনুভব করে বাম দিকে, লেফট সাইড, ওর্স লেফট সাইড। তো বুকের মধ্যে গ্রেট উইকনেস, তার চেস্টের মধ্যে গ্রেট উইকনেস, কিন্তু বাম দিকটাই বেশি। আমরা এটা বুকের মধ্যে ভীষণ দুর্বলতা নরেন্দ্রনাথ স্যারের বইও পেয়েছি, এখানেও পেলাম। এটা স্টেনাম মেটালিকাম এবং আর্জেন্টাম মেটালিকামের মধ্যে পার্থক্য করতে হবে। তারপর অল্টারনেশন ইন টিম্বার অফ ভয়েস উইথ সিঙ্গার অ্যান্ড পাবলিক স্পিকার, এটা আমরা আগেও দেখেছি। গায়ক এবং বক্তাদের স্বরের পরিবর্তন, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন যে তার একটা স্বরভঙ্গ দোষ রয়েছে। দ্বিতীয় কথা, তার একটা স্বরভঙ্গ দোষ রয়েছে, নরেন্দ্রনাথ স্যার বলেছেন।
তাহলে এখানে আমরা এই কথাটা আগেও আমরা পড়েছি, পেশাদার গায়কদের সম্পূর্ণরূপে স্বরলোপ, এটাও পেয়েছি। আবার এখানে বলেন যে গায়ক ও বক্তাদের স্বরের পরিবর্তন হয়ে যায়, মানে কণ্ঠস্বর, আমরা কণ্ঠস্বর চিনলে বুঝতে পারি এটা কে কথা বলছেন, আমরা ফোনে কথা বলে বুঝতে পারি, বা আড়াল থেকে যদি চেহারা না দেখা যায়, আড়াল থেকে কথা বলছে, আমরা দূর থেকে কথা বলছি, যে দেখা যাচ্ছে না, তখন আমরা বুঝতে পারি যে কে লোকটা কে। কিন্তু এখানে কি বলা হচ্ছে, গায়ক এবং বক্তাদের স্বরের পরিবর্তন হয়ে যায়, কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে যায়, এক এক সময় এক এক রকম হয়, হয়তো কোনো সময় মোটা থাকে, কোনো চিকন থাকে, বা এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। গায়ক এবং বক্তাদের এই দুটার কথাই কিন্তু আগেও বলা হয়েছে, তাদের সম্পূর্ণ স্বরলোপ বা তাদের আংশিক স্বরলোপ, হ্যাঁ, টোটাল লস অফ ভয়েস আমরা পড়েছি আগে, যে সম্পূর্ণ স্বরলোপ, গায়ক এবং বক্তাদের সম্পূর্ণ স্বরলোপ। আবার তার যে আবার এর আগে পড়েছি স্বরভঙ্গ পেশাদার গায়ক ও বক্তাদের, আর এখানে সম্পূর্ণ কমপ্লিট টোটাল লস আর হর্সেননেস। তো টোটাল লস অফ ভয়েস এক জিনিস, আর হর্সেননেস আরেক জিনিস। আমাদের অনুষ্ঠান শফিক স্যার মহোদয়কে অনুরোধ করবো এটা একটু পার্থক্য করবেন স্যার, যে হর্সেননেসটা কি আর টোটাল লস অফ ভয়েসটা কি। টোটাল লস অফ ভয়েস বুঝতে পারা যাচ্ছে যে সেখানে কিন্তু হয়তো সাউন্ডই থাকবে না, কথা বললে কোনো সাউন্ড হবে না, ফিসফিসিয়ে কথা বলবে। আর হর্সেননেসে মনে হয় যে হালকা সাউন্ড আসবে, আবার একটু কম শোনা যাবে, বেশি শোনা যাবে, এরকম আমাদের যেরকম হয় বেশি কথা বললে বা সর্দি লাগলে। তো আমরা এখানে দেখলাম যে তার অল্টারনেশন অফ টিম্বার অফ ভয়েস, যে স্বরের একটা পরিবর্তন, তার অল্টারনেশন ইন টিম্বার অফ ভয়েস উইথ সিঙ্গার এন্ড পাবলিক স্পিকার। গায়ক এবং বক্তাদের স্বরের যদি পরিবর্তন, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, তার কণ্ঠস্বর হয়তো মোটা ছিল, চিকন হয়ে গেছে, চিকন ছিল মোটা হয়ে গেছে, এরকম। তো এটা গায়ক এবং বক্তাতে, কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে ফিমেল আর মেল, কিন্তু বলা হয়নি। তো এই জন্য মহিলাদের কণ্ঠ একটু মোটা হয়ে যেতে পারে, এরকম আমার মনে হচ্ছে। তো অল্টারনেশন ইন টিম্বার অফ ভয়েস উইথ সিঙ্গার এন্ড পাবলিক স্পিকার, অরাম টিফাইলামের সাথে আমরা পার্থক্য করব। রো স্পট ওভার বিফিউরকেশন অফ দি ট্রাকিয়া। তাকে ট্রাকিয়াটা হলো ষড়যন্ত্র। তাহলে কোথায় ট্রাকিয়াতে কি হয়, রো স্পট ওভার বিফোরকেশন। তো বিফোরকেশন অফ দি ট্রাকিয়া মানে দুই শাখায় বিভক্ত হয়ে যায়, ষড়যন্ত্রটা দুইটা ভাগ হয়ে যায়। ষড়যন্ত্র একটা ষড়যন্ত্র, একটা ফাঁকা, এখানে একটা হোল, একটা গর্ত ষড়যন্ত্রের মধ্যে, সেখানে দুইটা হয়ে যায়, ষড়যন্ত্র যেখানে দুই শাখায় বিভক্ত হয়ে যায়, বিফোরকেশন অফ দি ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায় ষড়যন্ত্রটা। ওর্স হোয়েন ইউজিং ভয়েস, কথা বললে, টকিং অর সিঙ্গিং। তাহলে এটা বেশি, এই যে দুই শাখায় ভাগ হয়ে যায় ষড়যন্ত্রটা, দুই শাখায় ভাগ হয়ে যায়, তো এটা ওর্স বেশি খারাপ হয় কখন, হোয়েন ইউজিং ভয়েস, যখন সে কণ্ঠ দেয়, কথা বলে, টকিং অর সিঙ্গিং, তখন এটা বেড়ে যায় কখন, সেটা সেখানে ক্ষতকর বেদনা গান গাওয়া, কথা বলার সময় বেড়ে যায়। এই যে তার যে স্যার এখানে কিন্তু ওর্স হোয়েন ইউজিং ভয়েস, টকিং অর সিঙ্গিং, এটা কিন্তু এখানে ক্ষতকর বেদনাটার কথা এখানে উল্লেখ নেই। রোজ স্পটের কথা বলা হচ্ছে, রোজ স্পট, হ্যাঁ, রোজ স্পট, ক্ষতকর একটা ব্যথা তার এই গান গাওয়া, কথা বলার সময় বেড়ে যায়। আমরা আগেও দেখেছি যে তার যে ঢুক গিলতে গেলে বা কাশি দিলে গলার মধ্যে বা ষড়যন্ত্র হেজে গেছে, এরকম একটা ব্যথা, ঢুক গিললে বা কাশি দিলে। এখানেও গান গাইলে বা কথা বলার সময় তার তার এই ক্ষতকর ব্যথাটা বেড়ে যায়, এবং তার ট্রাকিয়াটা, ষড়যন্ত্রটা দুই শাখায় বিভক্ত হয়ে যায়। তো এই ছিল আমাদের নোট চ্যাপ্টার। এখানে স্যার প্রথমে যে পার্থক্য করতে বলা হচ্ছে হর্সেননেস অফ প্রফেশনাল সিঙ্গার এন্ড পাবলিক স্পিকার, এটা আর্জেন্টা ম্যাটারের সাথে এলুমিনা এবং অরাম টিফাইলামের পার্থক্য করতে বলা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, ফ্রি আছেন স্যার? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পড়ছিলাম আর্জেন্টাম মেটালিকাম। আপনারা সুন্দরভাবে দেখেছেন যে আমাদের আর্জেন্টাম মেটালিকামে যতটুকু পড়া হয়েছে খুব সুন্দরভাবে পড়েছেন। সেগুলি জায়গাতে বিভিন্ন মেডিসিন নিয়ে সেখানে কম্পারেটিভ একটু টাচ দেওয়া হয়েছে।
তা আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে সেই মেডিসিন গুলো একটু দেখে আসবো। এখানে বলা হচ্ছিল পেশাদার গায়ক এবং বক্তাদের স্বরভঙ্গের কথা বলা হচ্ছিল। এখানে কম্পারেটিভ কিভাবে আলোচনা করতে বলা হয়েছে, কম্পেয়ার করতে বলা হয়েছে অ্যালুমিনা এবং হচ্ছে অরাম্পিফাইলামের সাথে, তাই না স্যার? ঠিক আছে তো? জি স্যার, জি স্যার। আর্জেন্টামেট, অ্যালুমিনা এবং অরাম্পিফাইলাম। আচ্ছা, আমরা একটু একটু দেখে আসি। দেখাম, এখানে বলা হয়েছে পেশাদার গায়ক এবং বক্তাদের হচ্ছে যদি স্বরভঙ্গ যদি হয় সেক্ষেত্রে এখানে দুইটা মেডিসিনের কথা বলা হয়েছে। এই আমাদের হচ্ছে আর্জেন্টাম মেটালিকামের সাথে আরো দুইটা মেডিসিন এখানে ইন্ডিকেশন করা হয়েছে। দেখুন, আমরা দেখব হচ্ছে কনস্টিটিউশনালি ভাবে আমরা দেখব প্রথমে কোন কন্ডিশনে দাঁড়াচ্ছে কোন মেডিসিন। এখানে দেখুন যে অ্যালুমিনিয়াম পেশেন্টটা হচ্ছে অত্যন্ত দুঃখিত এবং ক্রুদ্ধ এবং ব্যস্ত থাকবে, ঠিক আছে? ক্রুদ্ধ ব্যস্ত থাকবে, এই ব্যাপার দিকে আমরা মনে রাখবো। এবং সে অত্যন্ত দুঃখিত, কতক্ষণ সর্বদাই একটা দুঃখিত, তার মনের মধ্যে একটা কেমন যেন একটা নৈরাশ্য বা একটা দুঃখ বোধ তার মধ্যে একটা কাজ করে। এই ব্যাপারটার দিকে আমরা একটু বেশি নজর দিব, ঠিক আছে? আর এদের চেহারাটা হচ্ছে পাতলা শুষ্ক হবে, হ্যাঁ, গায়ের রং কালো হয়। অ্যালুমিনিয়াম পেশেন্ট সাধারণত কালো রঙের হয়, হ্যাঁ। এবং এদের চর্মে অনেক সময় দেখে চুলকানির আমরা আভাস গুলোও পাই। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সবচেয়ে এখানে পার্থক্য খুব সুন্দরভাবে আমরা করে নিতে পারবো, সেটা হচ্ছে এই অ্যালুমিনার পেশেন্ট হচ্ছে আপনার আলু খেতে পারে না। আলু খেলে তার রোগগুলো বেড়ে যায়। স্বরভঙ্গ আছে কিন্তু দেখা যাচ্ছে আলু সে সহ্য করতে পারে না। আপনি খাদ্যাভ্যাস গুলো যখন বলবেন যে আপনি কি খাবার খেতে বেশি পছন্দ করেন, তার বিভিন্ন রকম খাবারগুলো সে বলবে, ঠিক আছে? তবে ছোট বাচ্চা যদি হয়, অল্প বয়স্ক যদি হয়, বা অথবা অনেক সময় যদি বেশি বয়স্ক যদি হয়, অথবা দেখা যাচ্ছে যে গর্ভকালীন সময়েও যদি আপনি যদি পান, যে দেখা যাচ্ছে এদের মধ্যে দুষ্পাচ্য যেগুলি খাবার, যেগুলি সহসায় হজম হয় না, এই খাবারগুলো খাওয়ার প্রতি তার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, ঠিক আছে? যে খড়ি, কয়লা, কফি বা চায়ের গুঁড়া, এই খাবারগুলোর প্রতি তার চরম একটা কি থাকবে, ডিজায়ার থাকবে, ঠিক আছে? এখন এই পেশেন্টরা তরল খাবারগুলো খাইতে গেলে একটু অল্প অল্প পরিমাণ গিলতে পারে, ঠিক আছে? অনেক বেশি যে হবে এইরকম না। তাহলে স্বরভঙ্গের সাথে আমরা দেখব ওকে তরল খাবার যখন খাইতে দেওয়া হবে তখন সে কি করতে পারবে, অল্প পরিমাণ খেতে পারবে, ঠিক আছে? এগুলো অল্প পরিমাণ খেতে পারবে বলতে এখানে খাওয়াতে বলতে গিলার কথা বলা হয়, হ্যাঁ। আর ল্যাকেসিসের পেশেন্ট গুলো কি হবে, ও হচ্ছে তরল খাবার খেতে পারবে না, ও গলায় আটকে যাবে, ঠিক আছে? এই ব্যাপার। কিন্তু শক্ত খাবার খেলে ল্যাকেসিসের সমস্যা হয় না। এই ব্যাপারগুলো দেখবো। অ্যালুমিনিয়াম বাম দিকে ভালো কাজ করে, আবার ল্যাকেসিসও দেখা যাচ্ছে ভালো কাজ করে। এটাও রাগী, ওটাও রাগী, কিন্তু সেন্সেশন, বল সেন্সেশন হচ্ছে ওর হচ্ছে বেশি ল্যাকেসিসের, আর এর একটু কম। তাহলে আমরা এখানে স্বরভঙ্গের ব্যাপারগুলোতে দেখবো কি পেশেন্ট হচ্ছে আলু খেতে পছন্দ করে না, মানে আলু তার একদমই সহ্য হয় না, কিন্তু তার খড়ি বাটি যেগুলি সহসায় হজম হবে না, এই খাবারগুলো সে খাবে। এবং তার মনের মধ্যে সবসময় একটা দুঃখ, একটা নৈরাশ্য, তার একটা ব্যাপারগুলো থাকে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে এই জায়গাতে আমরা পার্থক্যটা সহসায় করে নিতে পারবো আমাদের আর্জেন্টাম মেটালিকামের সাথে, ঠিক আছে? আর তার পরবর্তীতে আমাদের আরেকটা মেডিসিন যেটা আছে ওরাম্পিফাইলাম, না? জি স্যার। আচ্ছা, ওরাম্পিফাইলাম সম্পর্কে যদি বলি, এদের যেটা স্বরভঙ্গ যেটা আসবে ওরাম্পিফাইলামের, উত্তর পশ্চিম দিকের বাতাস লেগে তার হচ্ছে স্বরলোপ পাবে। উত্তর পশ্চিম দিকের বাতাস কখন বয়,
এবং সেই সাথে যদি গান গাওয়ার ক্ষেত্রে যদি গান যদি করে সেই ক্ষেত্রেও এর স্বরলোপ পেতে পারে একটা ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে আর্জেন্টাম এই আপনার মেটালিকা এর মতোই এর হচ্ছে গান গাওয়ার ক্ষেত্রে স্বরলোপ হতে পারে। তবে এদের যে ধর্মযাজক থাকে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মের বয়ানগুলো মানুষকে যারা শোনায় অনেক সময়গুলো, যেমন পুরোহিত যেমন আছে আমাদের, যেমন মাওলানা আছে, তারা বক্তৃতা দেয় এবং যারা দেখা যাচ্ছে যে পুরোহিত যারা আছে তাদের ব্যাপারগুলো একটা ব্যাপার থাকে, তাদের স্বরভঙ্গগুলো একটা থাকে। এই আওয়াজটা কখনো বের হয় বা কখনো বের হয় না, এরকম একটা অনিশ্চিত অবস্থা থাকে। আর গলার স্বর নিজ আয়ত্তে রাখতে পারে না। এই মুহূর্তে দেখার আছে যে কোনো মুহূর্তে একটা গলার স্বরটা ভেঙে দিতে পারে। আমরা অ্যালেন্সটা ভালো করে যদি দেখি আমরা এটা পাবো আর কি। হ্যাঁ, এখন এটা কোনো কথা বলে অনেকক্ষণ কথা বলছে সেক্ষেত্রেও হতে পারে, বক্তৃতা দিলেও বাড়তে পারে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, তো এটা হলো আমাদের অরামটি ফাইলাম। আর অরামটি ফাইলামের আরো গুরুত্বপূর্ণ একটু লক্ষণগুলো যদি আমরা যদি দেখি, যদি কোথাও ক্ষত যদি হয়, তো কথা হতে যতক্ষণ পর্যন্ত রক্ত না বের হবে ততক্ষণ সে খুঁজতে থাকবে। বিশেষ করে নাকে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, আঙ্গুল দিয়ে নাক খুঁজতে থাকবে, যতক্ষণ না রক্ত বের হবে ততক্ষণ সে খুঁজতে থাকবে। এদের মুখের কোণেও ঘা আছে, অনেকে এই জায়গাতে নাইট্রিক অ্যাসিডের সাথে গলিয়ে ফেলে। মুখের ঠোঁটের হচ্ছে দুই কানিতে ঘা আছে, আমি দিয়ে দিলাম আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই অনেক সময়, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের একটু মিলিয়ে নেওয়া উচিত। নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট গুলো হচ্ছে শীতকাতর হবে, এর হচ্ছে বাম দিকে রোগ আক্রমণ একটা ব্যাপার। এবং নাইট্রিক অ্যাসিডের হচ্ছে জিহ্বা হচ্ছে ফাটা থাকবে, মাঝখান দিয়ে ফাটা থাকবে বা টোটালি ফাটা থাকতে পারে। আর তার প্রস্রাবে হচ্ছে অর্শের যে প্রস্তাব, অর্থাৎ ঘোড়ার যে প্রস্তাবে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ, ঝাঁঝালো দুর্গন্ধ থাকবে। আমরা এই জায়গাগুলো থেকে আমরা এটাকে পার্থক্য করে নেব, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এই পেশেন্টার হচ্ছে একটা বাতাস থেকে কোথায় উত্তর পশ্চিমে যে বাতাসটাকে, সেই বাতাসে এটা সাধারণত বেশি হয়ে থাকে। এটা আমরা অ্যাকোনাইট হিপারেও পাবো। অ্যাকোনাইট হিপারের ব্যাপার হলো হঠাৎ করে আসছে একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবে, তারপরে অ্যাকোনাইট থাকে না, পরে আয়নাদার সিমটম গুলো নিয়ে আসে। আর হিপারসাল প্রচন্ড শীতকাতর, ওর যদি স্বরলোপ যদি থাকে, অন্য সমস্যা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কি করবে, ও হচ্ছে অন্যরকম ব্যাপার। আরে একটু ফুসফুটার মধ্যে একটা অনুভূতি থাকে, হিপারসালফের ব্যাপার থাকে এটা। আর যে রুগী থাকবে, রুগীর চিত্র টিত্র সব বন্ধ করে দিয়ে রাখবে। আমরা এর আগে হিপারসাল করেছি, যাক আমি ওটা নিয়ে আর বলছি না। এইভাবে আমরা হচ্ছে এই অরামটি ফাইলামের সাথে হচ্ছে আর্জেন্টাম মেটালিকামকে আমরা হচ্ছে ডিফারেন্স করে নিতে পারবো, ঠিক আছে। তার পরবর্তীতে স্যার আমরা অন্য জায়গায় যদি যাই, এখানে বলা হচ্ছিল আর কোথায় জানি বলা হয়েছে স্যার, হাসিতে কাশির এক ক্রমের এক। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, স্বপনদা কিছু বলছেন নাকি? আচ্ছা একটু দেখুন। জি বলুন। আদাব আদাব, বলুন। ওই যে কার্বোভ্যাক্স, ফসফরাস এবং যে কোষ্টিকাম, ও আচ্ছা, এটাও তো যে স্বরভঙ্গের ব্যাপারগুলো আছে, যেমন ফসফরাস এবং কার্বোভ্যাক্স ব্যাপার সম্ভব। এখন আমি বলি, কার্বোভেজের হচ্ছে স্বরভঙ্গের ব্যাপারটা আপনার হচ্ছে সকালে হয়। হ্যাঁ, কার্বোভেজ সম্ভবত সকালে। আমি একটু দেখি, কার্বোভেজের অ্যানাদার লক্ষণগুলো আছে, এর স্বরভঙ্গের সাথে কার্বোভেজের স্বরভঙ্গের মিল নাই। আমরা কার্বোভেজটা পরে দেখবো। হ্যাঁ, স্বরভঙ্গ আছে কিন্তু কার্বোভেজের স্বরভঙ্গটা অ্যানাদার আছে। আর আপনি কি বললেন স্যার, আরেকটা কি বললেন? আচ্ছা আমরা পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা ড্রসেরার ব্যাপারটা যেটা বলি, ড্রসেরার ব্যাপার হলো যে ড্রসেরাকে হুপিং কাশির হচ্ছে মহা ওষুধ বলা হয়, ঠিক আছে। এটা মানে অধিকাংশ ডাক্তার এটা বলে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে হুপিং কাশির অনেক ওষুধ আছে। তবে ড্রসেরার ব্যাপারগুলো একটু আমরা লক্ষ্য রাখি। হ্যাঁ, ড্রসেরা
স্বরভঙ্গ আছে, এবং সেই সাথে ড্রসেরা হচ্ছে কাশিটার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? ড্রসেরার কাশিটাকে বেশি গুরুত্ব দিব। ড্রসেরা হচ্ছে এর কাশি হবে কখন? এর কাশিটা হবে ভোর 6টা-7টা, ঘুম থেকে উঠার সাথে সাথে কাশি আরম্ভ হবে। অনেক সময় রাত্রিতেও ঘুমের ঘরেও প্রচুর পরিমাণ কাশি হয়। হ্যাঁ, রাতের কাশি বলতে অনেকে দেখে ড্রসেরাকে মনে করে। এই ড্রসেরার কাশি হলো একসাথে অনেকগুলো কাশি হয়, ঠিক আছে? এবং তার বুকের মধ্যে সাঁই সুঁই একটা আওয়াজ থাকে। তার যে শ্লেষা যেটা উঠে অনেকটা দড়ির মতো আঠালো শ্লেষা, হ্যাঁ, এরকম মনে হয় কাশতে কাশতে, সেটা হচ্ছে উঠে যায় অনেক সময়। এইটা মনে রাখবেন। তো এইটা হচ্ছে ড্রসেরার কাশি। ড্রসেরার কাশি কখন হবে বললাম? রাতে ভোর 6টা-7টার সময় ঘুম থেকে উঠার পরবর্তীতে কাশি। এই কাশির আর শেষ নাই, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাবে, বমি হয়ে যাবে, এরকম কন্ডিশন থাকে, ঠিক আছে? এবং সেই সাথে শুধু হাসতে যদি চায় তাহলে সেরকম ক্ষেত্রেও ড্রসেরার হচ্ছে কাশিটা আমরা দেখতে পাই। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। তার পরবর্তীতে আমরা দেখব ফসফরাস। ফসফরাসের রুগীটাও আপনার হচ্ছে প্রায় দেখতে থাকে, আপনার হচ্ছে আর্জেন্টাম মেটালিকামের সাথে অনেকটাই দেখা যাচ্ছে যে মিল হতে পারে। কারণ আর্জেন্টাম মেটালিকামের পেশেন্ট গুলো হচ্ছে পাতলা, লম্বা, লিকলিকে গড়নের হয়ে থাকে। ডিফারেন্সটাই এখন একটু দেখুন। আর্জেন্টাম মেটালিকামের পেশেন্টের চোখের মনি ভিতরের দিকে পৌঁছে, কিন্তু ফসফরাসের পেশেন্টটা মুখমণ্ডল দেখতে খুব সুদর্শন হয়, সুন্দর হয়। এদের ভুজগোল খুব সুন্দর হয়। আমরা ফসফরাসটা দেখবো, হ্যাঁ। এবং ফসফরাসের পেশেন্টটা কেমন হবে? আপনার হচ্ছে এদের কোনো ভুঁড়ি থাকে না। কি থাকে না? ভুঁড়ি থাকে না। ফসফরাসের পেশেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, এ যতই খাক এর পেট বসে যাবে। অনেক খেতে পারে যদি অনেক সময়, আবার অনেক সময় ক্ষুধা কম থাকে দেখি। তো যে যখন ক্ষুধা বেশি থাকে সেই সময় দেখা যাচ্ছে ফসফরাসের রুগী পেটের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন না যে তার এই অবস্থা, ঠিক আছে? তবে এর কাশিটা দেখো কখন? গরম ঘর হতে মানে বাহিরে যখন আসে তখন এর কাশিটা বাড়ে। কাশতে গেলে ফসফরাসের রোগীর হচ্ছে শরীরটা কাঁপে। আর ফসফরাসের কাশির হচ্ছে ফুসফুসে আক্রমণ হয়। আমরা জানি যে এটা ডান ফুসফুসে। এটা আমরা জানি ফুসফুসের হচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে মানে ডান, একটা বাম, ঠিক আছে? এটা হচ্ছে বাম ফুসফুসে বেশি মানে আক্রমণ হয় এই কাশির সময়। আর কাশির সময় হচ্ছে তার ফুসফুসে অর্থাৎ ডান ফুসফুসে ব্যথাও হতে পারে একটা, এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট, এবং যে কফ যেটা উঠবে সেই কফে মিষ্টি বা লবণাক্ত একটা স্বাদ থাকে, ঠিক আছে? লবণাক্ত এবং কেমন থাকে? মিষ্টি একটা স্বাদ থাকে। যদিও ডান ফুসফুসে দেখা যাচ্ছে এর আক্রমণটা বেশি হয়, তথাপি বাম পাশে শুলে হচ্ছে এটা বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পায়? বাম পাশে শুলে বৃদ্ধি পায়, এবং সেই সাথে কি হয়? বাম পাশে শুলে তার ফটফটানি শুরু হয়ে যায়। সন্ধ্যার সময় এই ফটফটানিটা বেড়ে যায়, ঠিক আছে? আর অনেক সময় দেখা যাচ্ছে এটা লোহার মরিচার মতো রক্ত মিশ্রিত শ্লেষ্মা বা কফির গোড়ার মতো হচ্ছে বমনও হতে পারে। এরকম ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো এরকম ভাবে দেখে। আর এর হচ্ছে ফসফরাসের রোগীর আপনার সুস্ফোটানো ব্যথা হতে পারে বক্ষে, একটা ব্যাপার যেটা আমি বললাম কাশির সময়, এটা লক্ষ্য রাখবো। আর ফসফরাসের রোগীর আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা জানি, এদের শীতল জল পানের একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু জল পান মাত্রই সেটা আবার কি হয়ে যায়? হালকা গরম হলে সেটা বমি হয়ে উঠে আসে, ঠিক আছে? তা আমরা এখানে এভাবে হচ্ছে ফসফরাসকে আমরা পার্থক্যটা করে নিব, ঠিক আছে? তার পরবর্তীতে আমাদের আর একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে স্ট্যানাম। তাই না স্যার? জি স্যার। আচ্ছা, স্ট্যানাম মেটালিকাম মেডিসিনটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা কখনো দেখেছি কিনা জানি না, আপনারা বাইরে আপনারা কি কি ব্যবহার করেন সেটা জানি না। এখন দেখুন,
এই যে আর্জেন্টাম মেটালিকামেরও হচ্ছে বক্ষে দুর্বলতার কথা বলা হয়েছে, এখানেও হচ্ছে স্টেনাম মেটালিকামের ক্ষেত্রেও হচ্ছে দুর্বলতার ব্যাপারটা আছে। ঠিক আছে, স্টেনাম মেটালিকাম দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। যক্ষা রোগে বা যক্ষা রোগের মতো সন্দেহ যদি হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস যদি হয় এবং সেই সাথে যদি প্রচুর পুঁজের মতো রক্তাক্ত বা শ্লেষ্মাযুক্ত সর্দি স্রাব হতে থাকে, কি থাকে মনে রাখবেন, কাশির ব্যাপারগুলো আমরা এখানে লক্ষ্য রাখবো কি, যে প্রচুর পুঁজের মতো রক্তাক্ত বা শ্লেষ্মাযুক্ত সর্দি স্রাব যদি থাকে, সেই সাথে যদি দুর্বলতা দেখা দেয়, কি দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, তবে স্টেনাম দিতে ভুল করবেন না। যক্ষা সন্দেহযুক্ত বহু রোগীকে দেখা যাচ্ছে দুর্বল, মানে দেখা যাচ্ছে যে আমি যে যক্ষা হয়েছে এরকম এরকম ভাব, তবে আমি সেরকম রোগীকে দেখা যাচ্ছে স্টেনাম দিয়ে কিন্তু খুব ভালো ফল পেয়েছি। ঠিক আছে, তবে স্টেনামের পেশেন্টের এরকম ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকে, এরা খাবারের গন্ধ নিতে পারে না, অনেক সময় খাবারের গন্ধে তাদের বমি এসে যায়, বমি হয়। এই ব্যাপারটার দিকে খুব মনে রাখবেন, এবং সেই সাথে ওর যখন দুর্বল হয়ে পড়ে তখন দেখে বিশেষ করে রাতে তাদের একটা ঘাম দেখা দেয়। ঠিক আছে, তাইলে এর দুর্বলতা আবার দেখুন কেমন দুর্বলতা, বুকে দুর্বলতা আছে, সেই দুর্বলতা আবার কথা বলার সময় যখন কথা বলে তখন গলায় এবং গলাতেও মনে হচ্ছে গলা দিয়ে কথা বাইর হবে না, এরকম একটা দুর্বল তার অনুভূতি গলাতেও অনুভব হবে এবং বুকেও অনুভূত হবে। এই ব্যাপারগুলো দিকে লক্ষ্য রাখবেন। তবে এই স্টেনাম মেটালিকামের ব্যথা হচ্ছে ধীরে ধীরে আসে আবার ধীরে ধীরে যায়, ঠিক বেলাডোনার বিপরীত। বেলাডোনা কি হয়, হঠাৎ করে খুব দ্রুত আসে আবার দ্রুত চলে যায়, তাই না? আমরা বেলাডোনাতে দেখেছি যে এই মাত্র আসলো আবার দ্রুত চলে যাচ্ছে, কিন্তু স্টেনামে কি হবে, ধীরে ধীরে আসবে এবং ধীরে ধীরে যাবে। এটা কখন, যখন মাথায় ব্যথার কথার ক্ষেত্রে আমরা যখন বলবো তখন আমরা এদিকে একটু লক্ষ্য করবো। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রে তার শরীরটা যেমন দুর্বল থাকে এবং কথা বলতে গেলে কণ্ঠদেশেও তার একটা দুর্বলতা অনুভূত হয়, এবং এগুলি কারণে তার মনটা অনেক সময় ভেঙে যায়, তার কাশি ভালো হচ্ছে না, দীর্ঘদিনের কাশি, কাশতে কাশতে অবস্থা খুব খারাপ, সে দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাপার দিকে মনে রাখবেন যে কেমন ব্যাপারটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এই লক্ষণগুলো দেখে আমরা হচ্ছে স্টেনামটা ব্যবহার করতে পারি। তার পরবর্তীতে স্যার, আচ্ছা এখানে বুকে ভীষণ দুর্বলের কথা যেটা বলছিলাম, তাহলে আপনারা এখানে বলা হচ্ছিল স্টেনামের সাথে আমি আগেই বলেছি, এটা আপনারা একটু করে নেবেন। তার পরবর্তীতে এখানে গায়ক এবং বক্তাদের স্বরের যে পরিবর্তনের যেটা কথা বলা হচ্ছিল, আমি অরাম টি ফাইলাম সম্পর্কে এর আগেও বলে আসছি মনে হয় স্যার, একটু এটা করে নেবেন। জি স্যার, তো আপনি সামনের দিকে যান স্যার। ধন্যবাদ স্যার। আমরা আর্জেন্টাম মেটালিকাম রেমিডিটি এসিএলএস স্যার ইনস্টিটিউট থেকে পড়ছি। আমরা এর মেল জেনিটালিয়াটা এখন পড়ব। সেমিনাল ইমিশনস। সেমিনাল ইমিশনস বলতে এখানে বোঝাচ্ছে স্বপ্ন দোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেমিনাল ইমিশনসের পরে কুলন চিহ্ন রয়েছে, কুলন চিহ্ন, যেখানে দুটা ডট থাকে, এটাকে কুলন চিহ্ন বলে। তার মানে কি, এখন যে কথাগুলো এর পরে বলা হবে সেগুলো স্বপ্ন দোষের ব্যাপারে বলা হবে। এই চিহ্নটা দিয়ে বোঝায় একটা টপিককে বোঝানোর জন্য। এই টপিকটা তাহলে কিসের উপরে, সেমিনাল ইমিশনসের উপরে, এবং যেটা স্বপ্ন দোষ। তো এখানে কি বলা হচ্ছে, আফটার অনানিজম অলমোস্ট এভরি নাইট। তো এই সেমিনাল ইমিশনটা কি হয়, আফটার অনানিজম অলমোস্ট এভরি নাইট উইদাউট ইরেকশন উইথ অ্যাট্রোপি অফ পেনিস। তো এই যে তার যে স্বপ্ন দোষটা হয়, অতিরিক্ত হস্ত মৈথুনের ফলে পুরুষাঙ্গ শুকিয়ে যাওয়া সহ প্রায় প্রতি রাতে পুরুষাঙ্গের উত্থান ছাড়াই স্বপ্ন দোষ হয়। তো এখানে বলা হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে পুরুষাঙ্গ শুকিয়ে যাওয়া সহ, যেটা উইথ অ্যাট্রোপি অফ পেনিস। উইথ অ্যাট্রোপি অফ পেনিস মানে পুরুষাঙ্গটা শুকিয়ে যায় এবং অলমোস্ট এভরি নাইট তার এটা হয়
প্রতি রাত্রেই এটা হয় উইদাউট ইরেকশন, মানে ওইটা পেনিসটা ইরেকশন হওয়া ছাড়াই, উত্থান ছাড়াই তার স্বপ্নদোষটা হয়। অতিরিক্ত হস্তমৈথুন থেকে এটা হয়, আফটার অনানিজম। এই যে স্বপ্নদোষ হয়, অতিরিক্ত হস্তমৈথুন থেকে স্বপ্নদোষ হয়, এবং পুরুষাঙ্গটা শুকিয়ে যায়, যেটা প্রতি রাত্রেই পেনিস উত্থান ছাড়াই, পুরুষাঙ্গের উত্থান ছাড়াই স্বপ্নদোষটা হয়। তো এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আর ক্রাস্ট পেইন ইন দি টেস্টিকলস, মানে ক্রাস্ট পেইন, ক্রাস্ট মানে কি, মানে পিষে ফেলা। আমরা যে কোনো একটা জিনিস ভেঙে ফেলে বলি ক্রাস্ট, মানে ভেঙে ফেলা। তো ক্রাস্ট পেইন মানে ভেঙে ফেলার মতো একটা ব্যথা। কোথায়? ইন দি টেস্টিকলস, টেস্টিকলের মধ্যে। টেস্টিকলটা কি তাহলে? অন্ডকোষ। ক্রাস্ট মানে পিষে ফেলার মতো বা ভেঙে ফেলার মতো, গুঁড়া করে ফেলার মতো। ক্রাস্ট মূলত গুঁড়া করে ফেলার মতো। আমাদের এখানে আমি যে রুট প্রজেক্টে রয়েছি, আমাদের এখানে বলা হয় যে আমাদেরকে পাথর ইউজ করতে হবে ক্রাস্ট স্টোন। ক্রাস্ট স্টোন বলতে এখানে যে পাথরটাকে মেশিনে ভাঙা হয়েছে, রাউন্ড ফেস হবে না, গোল গোল পাথর কিনতে পাওয়া যায়, এটা হবে না। ক্রাস্ট স্টোন, এবং প্রত্যেকটা ফেস তার রাফ সারফেস থাকতে হবে, এবড়ো থেবড়ো থাকতে হবে, প্লেন সারফেস হবে না। তো ক্রাস্ট মানে কি? একবারে গুঁড়া করে ফেলার মতো একটা ব্যথা। ক্রাস্ট পেইন কোথায়? ইন দি টেস্টিকলস, টেস্টিকলের মধ্যে, অন্ডকোষে। রোডোডেনড্রামের সাথে এটা পার্থক্য করতে বলা হয়েছে স্যার। এখানে স্যার পার্থক্য করবেন না পরবর্তী চ্যাপ্টারে চলে যাব স্যার? রোডোডেনড্রনের সাথে যে অন্ডকোষে পিষে ফেলার মতো একটা ব্যথা, অন্ডকোষে পিষে ফেলার মতো বা গুঁড়া করে ফেলার মতো, চূর্ণ ফেলার মতো একটা ব্যথা অন্ডকোষের, রোডোডেনড্রনের সাথে পার্থক্য করতে বলা হয়েছে স্যার। জি স্যার, এখন একটু দেখুন, একটু লক্ষ্য রাখুন। এখানে আমাদের রোডোডেনড্রনের ব্যাপারটা একটু লক্ষ্য রাখুন। এখানে আমরা অ্যাগ্রাভেশন অ্যামোলেরেশনে যদি যাই, তাহলে খুব সহসায় আমরা এখানে পার্থক্যটা করে নিতে পারবো। হ্যাঁ, দেখুন এখানে বৃদ্ধির কথা বলা হচ্ছিল আমাদের আর্জেন্টাম মেটালিকামকে, সরি আমরা আর্জেন্টাম মেটালিকাম পড়ছিলাম। আর্জেন্টাম মেটালিকামের হচ্ছে বৃদ্ধির কথা যখন বলা হচ্ছিল, যে গাড়িতে চললে, স্পর্শ করলে বা চাপ দিলে, কথা বললে কখন, আর উচ্চ সুরে পড়াশোনা করলে আমরা যেগুলো ব্যাপারগুলো দেখছি সেগুলিতে আমরা এই ব্যাপারটা দেখব। আর দেখুন এখানে রডোডেনড্রনের ব্যাপারটা হচ্ছে বিশ্রামে বৃদ্ধি পায়। কখন? বিশ্রামে বৃদ্ধি পায়। এবং যখন ঝড়ো বৃষ্টি যখন হয়, হ্যাঁ, বজ্রপাত যখন হয়, সেই সময় হচ্ছে এটা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধিটা আমরা দেখলাম কখন? বিশ্রামে, এবং যখন ঝড়ো হাওয়া বা বজ্রপাত হচ্ছে তখন এর রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এইদিকে আমরা গুরুত্বপূর্ণ আকারে এটা দেখব। হ্যাঁ, এবং সেই সাথে ভেজা যে আবহাওয়া, সেই আবহাওয়াতেও হচ্ছে এই রোডোডেনড্রনের বৃদ্ধি আছে। রোডোডেনড্রনের ব্যাপারটা যেটা হয়, গনোরিয়ার পরবর্তীতে অন্ডকোষে সাধারণত স্ফীতি হয় বা একশিরে আমরা যেটা বলি, এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনারা মনে রাখবেন, ঠিক আছে? আর রোডোডেনড্রনের পেশেন্টের একটা চমৎকার লক্ষণ আছে, সেটা হচ্ছে রোডোডেনড্রনের পেশেন্ট পা দুটো একসাথে জোড়া না করলে রাতে ঘুমাতে পারে না, আদৌ ঘুম হবে না। পা দুটো কি করতে হবে? একসাথে জোড়া করে রাখতে হবে। যদি না রাখে তাহলে রোডোডেনড্রনের পেশেন্টের হচ্ছে আপনার ঘুম হবে। এরকম লক্ষণ কিন্তু আমরা আর্জেন্টাম মেটালিকামে কিন্তু পাবো না, ঠিক আছে? এই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য রাখুন। আমরা দেখা যাচ্ছে কি হয়, অন্ডকোষ অনেক সময় হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো সেই সময় আমরা কোন মেডিসিন দিব? কোনিয়াম দিব, বেলোডোনা দিব না, ব্রায়োনিয়া দিব না, রোডোডেনড্রন দিব না, আর্জেন্টাম মেটালিকাম দিব না, ওরামেট দিব না, লাইকোপোডিয়াম দিব? এসব নিয়ে মহাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেত। তবে এরকম সময় আপনি জিজ্ঞেস যদি করেন যে রোডোডেনড্রনের পেশেন্টের ক্ষেত্রে যে আপনি কিভাবে ঘুমান, আপনার ঘুমানোর একটু কৌশলটা বলবেন, তখন আপনার রোডোডেনড্রনের পেশেন্ট আপনাকে বলে দিবে যে স্যার, আমি দুই পা একসাথে জড়ো না করলে ঘুমাতে পারি না,
ও একসাথে দুপা একসাথে জড়ো না করলে, একত্রিত না করলে রাতে ঘুম হবে না। গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, এইটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এবং সেই সাথে ঝোড়ো হাওয়াতে বৃদ্ধি পাবে। ঝোড়ো হাওয়াগুলোতে বৃদ্ধি পাবে কি, তার যে কোনো রকম ব্যথাগুলো, বাতের ব্যথাও যদি হয় সেটা হচ্ছে বিশ্রামে, ভিজা আবহাওয়া এবং ঝোড়ো আবহাওয়াতে কি পাবে, এবং এটা হচ্ছে বৃদ্ধি পাবে। এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনারা মনে রাখবেন। মনে রেখে আপনার এই রোডোডেনড্রন এবং হচ্ছে আর্জেন্টাম মেটালিকামের এই বিষয়টা পার্থক্য করে নেবেন। আমাদের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রাভেশন, অ্যামোলারেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্থান। সঙ্গত কারণে আপনারা এই জায়গাগুলো দিয়েও খুব সহসাই মেডিসিনটাকে পার্থক্য করে নিতে পারবেন, ঠিক আছে? আর দেখুন, আর একটা ব্যাপার, ওই যে পেশেন্ট গুলো আমরা অনেক সময় পেয়ে থাকি, মানসিক সিমটম গুলো ঝোড়ো আবহাওয়া দেখাতে বা বজ্রপাত হবে এই ভয় মানে সে করবে, এবং ঝড়ো বা বজ্রপাতের আগে সে কি করবে, সে অস্থির হয়ে পড়বে। এই কি আমাদের হচ্ছে রডোডেনড্রনের পেশেন্ট কিন্তু আপনার হচ্ছে এই অস্থির হয়ে পড়বে। এগুলি আমরা নেপটাম কার্প, তারপর ফসফরাস, সরিনাম, সাইলেসিয়াতেও পাই। কিন্তু এর বিশেষ লক্ষণটা হলো এইটা, যে এ কিন্তু রাত্রিতে দুই পা একত্রিত না করে ঘুমাতে পারে না। পেকুলিয়ার একটা sign, ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ স্যার। আমরা মেল জেনিটেলিয়া পড়ছিলাম, অন্ডকোষে পিষে ফেলার মতো একটা যন্ত্রণা যদি হয়, সেখানে আমরা রোডোডেনড্রনের সাথে আমরা আর্জেন্টাম মেটালিকামের পার্থক্য করব। রোগী এসে বলল আমার অন্ডকোষে পিষে ফেলার একটা ব্যথা বা বিচ্ছিন্ন করে ফেলার মতো একটা ব্যথা। তো আমরা ফিমেল জেনিটেলিয়াতে চলে যাচ্ছি। প্রোলাপসাস with pain in left ovary and back, extending forward and downward, climacteric hemorrhage। তাহলে এখানে রাইট ওভারিতে পিএ ডাবল এল সব দেখছি আমি রাডার সফটওয়্যার, এটা প্যালিডি স্যার, প্যালিডি জি স্যার, প্যালিডি প্যালিডি স্যার। তো এখানে প্রোলাপসাস জরায়ুর স্থানচ্যুতিকে প্রোলাপসাস বলা হয়। প্রোলাপসাস অফ ইউটেরাস আর কি, যেটা ফিমেল জেনিটালিয়ার লক্ষণ, যেহেতু জরায়ুর প্রোলাপসাস। সেই সাথে কি থাকে, উইথ পেইন ইন লেফট ওভারি, সেই সাথে বাম ডিম্বাশয় এবং এন্ড ব্যাক, ওভারি, লেফট ওভারি এন্ড ব্যাকের মধ্যে পেইন থাকে। উইথ পেইন, কোথায় পেইন থাকে, এই জরায়ুর স্থানচ্যুতির সাথে তার কি থাকে, উইথ, সেই সাথে কি থাকে, পেইন ইন লেফট ওভারি এন্ড ব্যাক, পেইন ইন লেফট ওভারি এন্ড ব্যাক, লেফট ওভারি এবং ব্যাকের মধ্যে, পিঠ, তাহলে বাম দিকে ডিম্বকোষে এবং পিঠের মধ্যে, ব্যাকে কি থাকে, পেইন থাকে। কিসের সাথে, জরায়ুর স্থানচ্যুতির সাথে এই লক্ষণগুলো থাকে। প্রোলাপসাস উইথ পেইন ইন লেফট ওভারি এন্ড ব্যাক। তাহলে এই যে জরায়ুর স্থানচ্যুতির সাথে কি থাকে, ব্যথা থাকে কোথায়, বাম ডিম্বকোষ এবং পিঠে। জরায়ু স্থানচ্যুতির সাথে বাম ডিম্বকোষ এবং পিঠে ব্যথা থাকে, এবং এক্সটেন্ডিং ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। তাহলে এই ব্যথাটা, এক্সটেন্ড মানে কি, ছড়িয়ে যাওয়া, এক্সটেন্ড মানে ছড়িয়ে যাওয়া, প্রসারিত হওয়া, বিস্তৃত হওয়া। এক্সটেন্ডিং ফরওয়ার্ড, এটা সামনের দিকে বিস্তৃত হয়। এই যে ব্যথাটা, ডিম্বাশয় এবং পিঠের ব্যথাটা সামনের দিকে ফরওয়ার্ড হয় এবং ডাউনওয়ার্ড এবং নিচের দিকে, সামনে ও নিচে বিস্তৃত হয়। এটা আমরা লেফট ওভারিতে পড়েছি। যদি রাইট ওভারিতে হয়, তাহলে স্যার যে মেডিসিনটার কথা বলেছেন, সেটা আমি মেডিসিনটা দেখছি, প্যালেডিয়াম স্যার, প্যালেডিয়াম প্যালেডিয়াম স্যার, জি, PA জি স্যার, প্যালাডিয়াম মেটালিকাম, আমরা তাহলে আমাদের চ্যাপ্টার রয়েছে আনকমন রেমেডি গুলো ফুল নেম লিখতে হবে স্যার, ফুল নেম লিখতে হবে যেগুলো আনকমন রেমেডি। তাহলে যদি বাম ডিম্বকোষে হলে তাহলে আমাদের আর্জেন্টাম মেটালিকাম, আর ডান দিকে রাইট ওভারিতে হলে প্যালাডিয়াম মেটালিকাম। আর তার কি রয়েছে, ক্লাইমেট্রিক হেমোরেজ রয়েছে, রজলুপকালে রক্তস্রাব, মানে মনোপজ, ক্লাইমেট্রিক এগুলো একই কথা। রজলুপকালে যখন আমাদের মা বোনদের যখন
ঋতুস্রাবটা বয়সের শেষ দিকে একেবারেই বন্ধ হয়ে যায় আজীবনের জন্য, তখন যদি রক্তস্রাব হয়, ক্লাইমেট্রিক হেমোরেজ, যেটা হেমোরেজ মানে রক্তস্রাব, এটা কখন হচ্ছে তাহলে? যে বয়স্ক মা বোনদের যখন তার জীবন থেকে ঋতুস্রাবটা চলে যাবে, তখন রজলোপকালে রক্তস্রাব যদি হয়, সেক্ষেত্রে আমরা এটা দেখবো। এখানে পার্থক্য করতে বলা হয়নি, আমরা রাইট ওভারিতে প্যালাডিয়াম মেটালিকাম দেখলাম আর লেফট ওভারিতে আর্জেন্টা মেটালিকাম দেখলাম। এটা ফিমেল জেনিটালিয়ার লক্ষণ। জরায়ু স্থানচ্যুতির সাথে কি থাকবে? বাম ডিম্বকোষ, লেফট বাম ডিম্বকোষ, এবং পিঠে ব্যথা থাকবে, আর এই ব্যথাটা সামনের দিকে এবং নিচের দিকে বিস্তৃত হবে। আর ডান দিকে ডিম্বকোষে হলে কিন্তু প্যালাডিয়াম মেটালিকাম, বামে হলে আর্জেন্টা মেটালিকাম। আর রজলোপকালে যদি রক্তস্রাব হয় মা বোনদের, সেক্ষেত্রে আমরা আর্জেন্টা মেটালিকাম দেখব। তো আমরা আচ্ছা, রেমিডিটা এই পর্যন্তই ছিল। আমরা রিলেশনশিপে চলে এসেছি। ফলোস ওয়েল, তো এটার ফলোস ওয়েল রেমিডি হলো আফটার এলুমিনা, আফটার এলুমিনা ব্যবহারের পরে এটা আর্জেন্টা মেটালিকাম ব্যবহার হতে পারে। এলুমিনা যদি কোথাও আসে, এলুমিনার পরে আর্জেন্টা মেটালিকাম আসতে পারে। আর সিমিলার সাদৃশ্যপূর্ণ রেমিডি, সমগুণ সম্পন্ন, টু স্টেনাম ইন কফ এক্সাইটেড বাই লাফিং, হাসলে কাশির উদ্রেক হয়, স্টেনামের সমগুণ এটা। স্টেনাম মেটালিকামেও এই লক্ষণটি রয়েছে, হাসি দিলে কাশি হয়, হাসলে কাশির উদ্রেক হয়, কাশি চলে আসে। তো আমরা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডগুলো দেখবো। এখানে কোনো ফার্স্ট গ্রেড ছিল না আজকে। আমরা এর নন্দনাথ স্যারের 4 কথাগুলো আমরা দেখেছি, যে তার বুকের মধ্যে দারুণ দুর্বলতা, সর্বঙ্গ দোষ থাকবে, বাম ডিম্বকোষের ব্যথা, জরায়ু শিথিলতা, এটা আমরা নন্দনাথ স্যারও বলেছেন, আমাদের এন স্যারও বলেছেন। বাম ডিম্বকোষ, ডান দিকে প্যালাডিয়াম মেটালিকাম, ডান দিকে ডিম্বকোষে হলে অতিরিক্ত শুক্রক্ষয় বা মানসিক পরিশ্রমের কারণে স্নায়বিক দুর্বলতা দেখলাম আমরা। এবং তার অ্যাগ্রাভেশনগুলো দেখলাম, রাইডিং ইন এ ক্যারিয়ার, গাড়িতে চললে, এবং হোয়েন টাস্ট অর পেস্ট আপন, তাকে শুইলে বা চাপ দিলে, কথা বললে বা উচ্চ স্বরে গান করলে বা পড়াশোনা করলে, কথা বললে, গান করলে, পড়াশোনা করলে, এই 3টা কাজ যদি সে লাউডলি করে, উচ্চ স্বরে লাউডলি করে, তাহলে তার অ্যাগ্রাভেশন হয়। এমুলেশন ছিল না এই রেমিডিতে। তারপর আমরা এর সেকেন্ড গ্রেড সিমটমগুলো দেখি একটু। লাফিং এক্সাইটস কফ, এটা আমরা এতেও দেখলাম যে তার যে নন্দনাথ স্যারের কথা ওইটা রয়েছে, যে নন্দনাথ স্যার এটা বলেন, নন্দনাথ স্যার বলেন, আমরা এই কথাটা পড়লাম, আগে পড়েছি। আচ্ছা, আগে পড়েছি। এটা হাসিতে কাশির উপক্রম হয়, তার হাসলে কাশি চলে আসে। এটা কিন্তু এখানে সেকেন্ড গ্রেড সিমটম দেখতে পাচ্ছেন আপনারা। ড্রসেরা, ফসফরাস, স্টেনাম মেটালিকামের সাথে পার্থক্য করেছি। আর গ্রেট উইকনেস, যেটা নরেন্দ্রনাথ স্যারও বলেছেন, যে তার বুকের মধ্যে একটা দারুণ দুর্বলতা, বিশেষ করে এটা বাম বক্ষে বেশি। এটার কথা স্যার বুকের মধ্যে দারুণ দুর্বলতা বলেছেন। আর এখানে এলেন স্যার একটু অতিরিক্ত বলেছেন, যে বাম দিকের বুকে এটা বেশি হয়। গ্রেট উইকনেস অফ দি চেস্ট, ওরস লেফট সাইড, এটাও এখানে সেকেন্ড গ্রেড সিমটম ছিল। তারপর আর এখানে ফার্স্ট গ্রেড সিমটম নেই, আর সেকেন্ড গ্রেড কয়েকটাই ছিল, আর নেই। তো স্যার এটার উপরে যদি আপনার একটু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলতেন, তাহলে আমাদের অনেক উপকৃত হতাম। জি স্যার, আপনাকে ধন্যবাদ। সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, আমাকে যে ফ্লোর দিয়েছেন। আর যারা উপস্থিত আছেন, ধৈর্যচ্যুতি হননি, এখন আমার কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছেন হয়তো। আজকে একটা আমরা আনকমন একটা মেডিসিন দেখেছিলাম, সেটা হলো প্যালাডিয়াম মেটালিকাম, তাই না? এটা সম্পর্কে 2-4টি কথা বলি, যদি আপনাদের ধৈর্যচ্যুতি না হয়। বলবো? জি স্যার, প্যালাডিয়াম মেটালিকাম, যেটা PALL, জি স্যার। জি, প্যালাডিয়াম মেটালিকাম মেডিসিনটা, এর হচ্ছে পেশেন্ট মানসিক লক্ষণ যদি আমরা দেখি, এর হচ্ছে প্রশংসা, সমাদর এবং সম্মান পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকে। কি থাকে? প্রশংসা, সমাদর, সম্মান পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকে। যদি প্রশংসা না পায় বা অবহেলা করা হয়, তাহলে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক আছে? অতিরিক্ত কথা বলা বা খুশি ভাব, কিন্তু ভেতরে ক্লান্তি থাকে, যে ভেঙে পড়েছে। ঠিক আছে? সে কিছুতেই অবজ্ঞা সহ্য করতে পারে না। এগুলি তার মানসিক সিমটম। ঠিক আছে? প্রশংসা, সমাদর বা সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা। ঠিক আছে? প্রশংসা না পেলে কি করে?
বা অবহেলা যদি করা হয় তাহলে সে কি করে মানসিকভাবে ভেঙে পড়ে। অতিরিক্ত কথা বলে এবং খুশি খুশি ভাব তার মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু ভেতরে একটা ক্লান্তি ভাব থাকে, অবজ্ঞা সহ্য করতে পারে না। এখন ডান ডিম্বাশয়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, মনে রাখবেন। ডান ডিম্বাশয়ে ব্যথা হতে পারে, ফোলা হতে পারে, একটা মানে গুটির মতো একটা অনুভূতি হতে পারে যে ওখানে কোনো গিট দেওয়া আছে, এরকম অনুভূতি হতে পারে। মাসিক অনিয়মিত হয়, ব্যথাযুক্ত এবং অস্বাভাবিক রক্তস্রাব হতে পারে। ঠিক আছে, অনিয়মিত হবে এবং ব্যথাযুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে অস্বাভাবিক রক্তস্রাব। উপরে মানসিক লক্ষণগুলো মিলিয়ে আমরা দেখব। আর মাসিক চলাকালে বা পরবর্তী সময়ে এই হচ্ছে কি থাকে, একটা ব্যথা থাকে। ঠিক আছে, যে অগ্নাশয় আছে এই অগ্নাশয় ব্যথা হতে পারে। ডান দিকে ওভারিয়ান সিস্ট বা টিউমার জাতীয় সমস্যাতেও এটা ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, শারীরিক সমস্যাগুলো, বিভিন্ন রকম সমস্যাগুলো আমি এখানে বলেছি। তার যেগুলি আছে, শারীরিক পরিশ্রম বা ক্লান্তিতে তার উপসর্গ হচ্ছে বৃদ্ধি পায়, এর ফোলা ফোলা ভাব থাকতে পারে এবং এর ক্ষুধা হচ্ছে কম থাকে, ক্ষুধা কম থাকে। অনেক সময় জয়েন্টে ব্যথা, বিশেষ করে কাঁধ এবং কোথায় হিপ, আমরা হিপ জয়েন্ট আমরা যেটা জানি সেই জায়গাতে একটু ব্যথা অনুভূতি হয়। এখন এখানে ব্যাপারটা হচ্ছে এই প্রশংসা পেতে চায়, না পেলে কি করে, অবজ্ঞা পেলে সে ভেঙে পড়ে একটা ব্যাপার। আর আমাদের অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, প্লাটিনা। প্লাটিনা কি করে, সে প্রশংসা পেতে চায় না, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। সে মনে করে ও আমার মামার চেয়ে আর কে শ্রেষ্ঠ আছে, আমি প্রত্যেকটাতে সেরা। এবং সেই সাথে সে কি করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পার্থক্যটা দেখে। আর এখানে সে প্রশংসা পেতে চায়, প্রশংসা না পেলে সে ভেঙে পড়ে, কিন্তু অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য সে করে না। এগুলি ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। লক্ষ্য রেখে প্লাটিনামের সাথে এটার ব্যাপারটা আমরা একটু মিলিয়ে নেব। ঠিক আছে স্যার, আমার কথা জি কি স্যার, বোঝা জি গেছে? স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে আমরা আজকে যে ভ্যালাডিয়াম মেটালিকাম সম্পর্কে কিন্তু সংক্ষিপ্ত পরিষ্কার আমার জায়গা থেকে বললাম। এইটা হলো অবস্থা। তো জি স্যার, দেখুন, ধন্যবাদ স্যার। জি স্যার। আমাকে যে বলা হয়েছে যে আর্জেন্টাম মেটালিকাম সম্পর্কে, দেখুন আর্জেন্টাম মেটালিকাম এর পেশেন্ট দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলোই জীবনে দেখেছি। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এর কাশিতেই আমি পেশেন্টকে আর্জেন্টাম মেটালিকাম বেশি দিয়েছি। আর্জেন্টাম মেটালিকাম গুলো কোনগুলো দিয়েছি, দেখা যাচ্ছে যে পড়াশোনা করেছে বা বক্তব্য দিয়েছে বা গান করেছে, তো তার হচ্ছে গলার মধ্যে দেখা যাচ্ছে আলাদা রকম একটা অনুভূতি, যে দেখা যাচ্ছে খেকারি দেওয়া যেটা বলা হয়, এরকম ক্ষেত্রে দিলে তার কফ উঠে আসে। কি করে, কফটা উঠে আসে এবং সেটা আঠা আঠা, ঠিক আছে, আঠা আঠা হয়, এই একটা ব্যাপার থাকে। এবং সেই সাথে রোগী যদি বলে যে আমার একটু দুর্বলতা বোধ মনে হচ্ছে, ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমি পেশেন্টকে দেখা যাচ্ছে যে অন্য লক্ষণগুলো না দেখে শুধুমাত্র এই লক্ষণগুলোর ব্যাপারগুলো দেখে আমি পেশেন্টকে আর্জেন্টাম মেটালিকাম 200 প্রয়োগ করে থাকি। আলহামদুলিল্লাহ, আমি এই লক্ষণগুলো দিয়ে আমি যে পেশেন্টকে দিয়েছি, কোনো পেশেন্ট মানে বিফলে গিয়েছে এরকম হিস্ট্রি নেই। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ব্যাপার থাকে, এই যে ফলোইং কিছু মেডিসিনের ব্যাপার থাকে। অ্যালুমিনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা যে কথা বলা হয়েছে, এই স্বরভঙ্গের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম পেশেন্টের যে লক্ষণগুলো যেটা বললাম, আপনারা যদি দেখলেন যে অ্যালুমিনিয়াম পেশেন্টের আমরা খাদ্যাভ্যাস গুলো যদি দেখি, একটা ব্যাপার থাকে, আর কনস্টিপেশনের একটা ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, এই লক্ষণগুলো দিয়ে আমি দেখা যাচ্ছে যে অ্যালুমিনা দিয়েছি, কিন্তু তার স্বরভঙ্গটা বা যাচ্ছে না বা কাশিটাও যাচ্ছে না। এরকম ক্ষেত্রে ওই অ্যালুমিনা দেওয়ার পরবর্তীতে এই লক্ষণগুলো ফিরে আসে। ওই খেকারি দিলে তার হচ্ছে আলাদা লক্ষণগুলো, যে ব্যাপারগুলো যেটা আসে, এটা আঠার মতো হচ্ছে শ্লেষ্মা যখন ওঠে, তখন দেখা যাচ্ছে যে আমি এই অ্যালুমিনার পরবর্তীতে বেশ কিছু রোগীকে আমি আর্জেন্টাম মেটালিকাম প্রয়োগ করেছি।
ঠিক আছে, এই ব্যাপারগুলো দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই ছিল আমার আর্জেন্টাম মেটালিকাম নিয়ে কথা। স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আজকে জি স্যার। আজকে অনেকে এসেছেন ক্লাসে, অনেকে এসেছেন, অনেকে চলে গিয়েছেন।